সংখ্যা 258 প্রশ্ন সংখ্যা 7 আজাদ হিন্দ বাহিনীর প্রেক্ষিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু অবদান আলোচনা করো। আজাদ হিন্দ সেনারা দিল্লি পর্যন্ত পৌঁছতে পারেনি ঠিকই, কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর অবদান ভারতের ইতিহাসের পাতায় চিরকাল সোনার অক্ষরে লেখা থাকবে। আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর শেষ নির্দেশনামায় ঘোষণা করেছিলেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ভারতকে পদানত করে রাখতে পারে। ভারত স্বাধীন হবে এবং তা হবে অনতিকালের মধ্যে। আজাদ হিন্দ বাহিনীর প্রেক্ষিতে সুভাষচন্দ্রের অবদান। সুভাষচন্দ্র দেশত্যাগ। সুভাষচন্দ্র বসু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে ইংরেজরা কোনোদিনই ভারতকে স্বাধীনতা দেবে না। তাই তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-45 সময় বৈদেশিক শক্তির সহায়তায় ভারতের স্বাধীনতা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য যুদ্ধ শুরু হলে ভারত রক্ষা আইনে গ্রেফতার করে 1940-এর 2রা জুলাই। ফলে সুভাষচন্দ্রকে কলকাতা এলগিন রোডে তার নিজের ঘরে অন্তরীণ রাখা হয়। 1940-এর 5ই ডিসেম্বর ব্রিটিশের কড়া প্রহরা এড়িয়ে ভাইপো শিশির বসুর সাহায্যে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সুভাষচন্দ্র দেশত্যাগের জন্য বেরিয়ে পড়েন। ডক্টর অমলেশ ত্রিপাঠী লিখেছেন, পৃষ্ঠা সংখ্যা 259, রবীন্দ্রনাথ যাকে দেশনায়ক বলে বরণ করেছিলেন, ভাগ্যের পরিহাসে তাকেই দেশত্যাগ করতে হলো। 2 বিদেশের সাহায্য লাভের প্রচেষ্টা। রাশিয়ায় সুভাষচন্দ্র সিনিয়র অরল্যান্ডো মাতসোটা ছদ্মনাম নিয়ে কাবুল থেকে বার্লিন যাওয়ার পথে মস্কোতে কিছুদিন অবস্থান করেন। মস্কোয় তিনি রুশ নেতাদের কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সাহায্য প্রার্থনা করেন, কিন্তু রুশ রাষ্ট্রপ্রধান স্তালিনের কাছ থেকে কোনো রকম সহযোগিতা আশ্বাস পাননি। আসলে এই সময় রুশ রাষ্ট্রপ্রধান হিসেবে স্তালিন সম্ভাব্য জার্মান আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে রুশ ব্রিটেন মিত্রতা গড়ে তোলায় অধিক আগ্রহী ছিলেন। আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রকাশনা ও প্রচার সচিব এস.এ. আয়ার বলেছেন, কাবুল থেকে বার্লিনের পথে মস্কোয় অবস্থান করে যদি রাশিয়া তাকে কিছুটা আশ্বাস দিত, তবে তিনি কর্মক্ষেত্র হিসেবে মস্কোকেই বেছে নিতেন। 2 জার্মানিতে সুভাষচন্দ্রের পর বিমানযোগে জার্মানি বার্লিনে এসে পৌঁছন। 1941-এর 28শে মার্চ বার্লিনে তিনি গিরিজা মুখার্জি এম.আর. ব্যাস ছদ্মনাম নিয়ে কাবুল থেকে বার্লিন যাওয়ার পথে মস্কোতে কিছুদিন অবস্থান করেন। মস্কোয় তিনি রুশ নেতাদের কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সাহায্য প্রার্থনা করেন, কিন্তু রুশ রাষ্ট্রপ্রধান স্তালিনের কাছ থেকে কোনো রকম সহযোগিতা আশ্বাস পাননি। আসলে এই সময় রুশ রাষ্ট্রপ্রধান হিসেবে স্তালিন সম্ভাব্য জার্মান আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে রুশ ব্রিটেন মিত্রতা গড়ে তুলতে অধিক আগ্রহী ছিলেন। আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রকাশনা ও প্রচার সচিব এস.এ. আয়ার বলেছেন যে কাবুল থেকে বার্লিনের পথে মস্কোয় অবস্থান করে যদি রাশিয়া তাকে কিছুটা আশ্বাস দিল, তবে তিনি কর্মক্ষেত্র হিসেবে মস্কোকে বেছে নিতেন। 2 জার্মানিতে সুভাষচন্দ্রের পর বিমানযোগে জাপানের বার্লিনে এসে পৌঁছান। 1941-এর 28শে মার্চ বার্লিনে তিনি গিরিজা মুখার্জি এম.আর. ব্যাস ও এস.ই.এন. নামবিয়ার সহ 20 জন ভারতীয়কে নিয়ে গড়ে তোলেন ফ্রি ইন্ডিয়া সেন্টার। পরবর্তী কিছুদিনের মধ্যে তিনি ইউরোপ ও উত্তর আফ্রিকায় ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠন করেন ইন্ডিয়ান লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়া আর্মি 1942। সুভাষচন্দ্র হিটলারের পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করেন ও ভারতীয় মুক্তিযুদ্ধের বিষয়ক পরিকল্পনা পেশ করেন। স্থির হয় 1 বার্লিন থেকে তিনি ব্রিটিশ বিরোধী প্রচার চালাবেন। 2 জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে স্বাধীন ভারতীয় সংঘ গড়ে তুলবেন। 3 জার্মানি ভারতের স্বাধীনতাকে স্বীকৃতি জানাবে। 4 আফগানিস্তানকে ভারত ও ইউরোপের মধ্যেকার যোগসূত্রের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে। জার্মান সরকার সুভাষচন্দ্রের পরিকল্পনা অন্যান্য শর্তগুলো মেনে নিলেও ভারতের স্বাধীনতা সম্পর্কিত বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। 3 জাপানে ইতিমধ্যে এশিয়ার সম্পর্কে জাপানের রণনীতি বদল ঘটে। পাশ্চাত্যের সাম্রাজ্যবাদের কবল থেকে ভারত সহ এশিয়ার মুক্তি সংগ্রামে জাপান সাহায্য নীতি গ্রহণ করে। এতে উৎসাহিত হয়ে সুভাষচন্দ্র জাপানের সাহায্যে মুক্তি সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করেন। সুভাষচন্দ্র জাপানের প্রধানমন্ত্রী মার্শাল তোজোর আমন্ত্রণে জাপান যাওয়ার সিদ্ধান্ত নেন। অনুপ্রবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে সমুদ্রপথে সাবমেরিনে করে জাপান আসা ছিল অত্যন্ত বিপদসংকুল। তবুও সুভাষচন্দ্র জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক সাবমেরিন অভিযানে প্রায় কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে জাপানের টোকিওতে এসে পৌঁছন 1943-এর 13ই জুন। সেখানে তিনি প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দেখা করলে জাপানি পার্লামেন্টে ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামকে সর্বতোভাবে সহায়তা দানের নীতি ঘোষণা করে। শুরু হয় সুভাষের স্বপ্নের অভিযান। 2 আইএনএর নেতৃত্ব গ্রহণ। ভারতীয় বিপ্লবীদের জনক রাসবিহারী বসু লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে সুভাষ অনেক আগে জাপানে চলে এসেছেন। এখানে তিনি এক মুক্তিবাহিনী গঠনের উদ্যোগ নেন। ব্যাংকক শহরে এক সম্মেলন 1942-এর 15ই জুন রাসবিহারীর সভাপতিত্বে গড়ে ওঠে ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এরপর ক্যাপ্টেন মোহন সিংয়ের সক্রিয় সহযোগিতায় 25,000 ভারতীয় সেনা পরে বেড়ে হয় 40,000। ভারতের জাতীয় বাহিনী গড়ে ওঠে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ। সুভাষচন্দ্র জাপানে এলে রাসবিহারী বসু সুভাষকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব গ্রহণের জন্য আহ্বান জানান। সুভাষচন্দ্র সেই ডাকে সাড়া দিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় রাসবিহারী বসুর হাত থেকে নেতৃত্ব গ্রহণ করেন 1943-এর 25শে আগস্ট। 3 আইএনএ পুনর্গঠন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করার পর সুভাষচন্দ্র
একে নতুন করে সাজিয়ে তোলেন। আজাদ হিন্দ বাহিনীকে তিনি গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড প্রভৃতি ব্রিগেডে ভাগ করেন। বালক বালিকাদের নিয়ে বাল সেনা দল এবং নারীদের নিয়ে ঝাঁসি রানী ব্রিগেড গঠিত হয়। প্রবল অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত অনুগামীদের অনুরোধে নেতাজি নিজের নামে সুভাষ ব্রিগেড গঠন করেন। অল্প কিছুদিনের মধ্যে এই বাহিনীর সদস্যের সংখ্যা হয় 50,000। এখানে জাতির ধর্ম প্রাদেশিকতার মতো সংকীর্ণতার স্থান ছিল না। 4 আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা। 1943 21 অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেন। এই সরকারের 4 আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা। 1943 21 অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেন। এই সরকারের বিভিন্ন পদগুলিতে ছিলেন এ আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক তমর পররাষ্ট্রমন্ত্রী সুভাষচন্দ্র বসু, বি মহিলা সংঘ ক্যাপ্টেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন, শ্রী প্রকাশনা ও প্রচার এসএ আয়ার, ডি অর্থ লে কর্নেল এসসি চ্যাটার্জি, ই সচিব এএস সহায়, এফ সর্বোচ্চ উপদেষ্টা রাসবিহারী বসু, জি আইন উপদেষ্টা এন সরকার। 5 সরকারের লক্ষ্য। নেতাজি ঘোষণা করেন আজাদ হিন্দ সরকারের প্রধান লক্ষ্য হল ভারত থেকে ব্রিটিশ শাসনে উৎখাত করা। এই সরকারের রাষ্ট্রভাষা ছিল হিন্দুস্তানি, হিন্দু উর্দু মিশ্রণ। জাতীয় পতাকা ছিল কংগ্রেসের তেরঙ্গা পতাকার মাঝে উল্লম্ফনকারী বাঘের ছবি। জাতীয় সঙ্গীত ছিল রবীন্দ্রনাথের জনগণমন এবং জয় হিন্দ হল পরস্পরের প্রতি সম্ভাষণ বাক্য। স্বাধীন আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল থাইল্যান্ড, ইতালি, জার্মানি, জাপান, ক্রোয়েশিয়া, বার্মা, কুওমিন্টাং, চীন, ফিলিপিন্স, মাঞ্চুরিয়া প্রভৃতি বিশ্বের 9টি দেশ। পৃষ্ঠা সংখ্যা 260। আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামের কথা প্রকাশ করবার জন্য সিঙ্গাপুর, রেঙ্গুন, ব্যাংকক থেকে বিভিন্ন ভারতীয় ভাষায় বেতার প্রচার শুরু করে এবং বিভিন্ন ভারতীয় ভাষার কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে। জাপানের প্রধানমন্ত্রী তোজো 6 নভেম্বর 1943 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেন। নেতাজি 31 ডিসেম্বর 2 দ্বীপের নাম দেন শহীদ ও স্বরাজ। এরপর আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 3 ভারত অভিযান। 23 অক্টোবর 1943 আজাদ হিন্দ সরকার ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নেতাজি রেঙ্গুনে তার প্রধান সামরিক দপ্তর গড়ে তোলেন ও শুরু করেন তার বহু কাঙ্ক্ষিত ভারত অভিযান। বীর আজাদ হিন্দ সেনারা তাইপং থেকে যাত্রা শুরু করে পাহাড়, পর্বত, নদী টপকে প্রায় 400 মাইল পথ পায়ে হেঁটে ভারত সীমান্তের দিকে পাড়ি দেন। কক্সবাজার থেকে 50 মাইল দূরে মৌডক নামক স্থানে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় আজাদ হিন্দ সেনারা। ক্যাপ্টেন সুরজমলের নেতৃত্বে আজাদ হিন্দ সেনারা মৌডক জয় করে। অবশেষে কোহিমা পর্যন্ত এসে ভারতের মাটিতে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে। 6 এপ্রিল 1944। 4 আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে মিত্রশক্তির কাছে অক্ষশক্তি পরাজয় ঘটতে থাকলে জাপান সাহায্যের হাত গুটিয়ে নেয়। আমেরিকা বিপুল শক্তি নিয়ে জাপানের দিকে এগিয়ে এলে কণ্ঠস্য জাপানি সেনা ও বিমান বাহিনীর স্বদেশ রক্ষার্থে প্রশান্ত মহাসাগরের দিকে রওনা হন। জাপানের প্রত্যাবর্তন এবং সামরিক বিপর্যয় আজাদ হিন্দ সেনাদের মনোবল ভেঙে যায়। খাদ্য অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাওয়া ভারতীয় বাহিনীকে অনিচ্ছা সত্ত্বেও কোহিমা ছেড়ে প্রবল বর্ষণ ও এক হাঁটু কাদার মধ্যে দিয়ে কয়েক শত মাইল পিছিয়ে যেতে হয়। অবশেষে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে আগস্ট 1945 জাপানিদের দ্বারা অস্ত্র ও খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। খাদ্যাভাব, প্রবল শীত, ম্যালেরিয়া, পার্বত্য অঞ্চলে বিষাক্ত পোকামাকড়ের কামড় প্রভৃতি কারণে কয়েক হাজার আজাদ হিন্দ বাহিনী সেনার মৃত্যু হয়। ফলে আজাদ হিন্দ সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনায় ভেঙে না পড়ে দু চোখে নতুন স্বপ্ন নিয়ে বার্মা, বর্তমান মায়ানমার থেকে সাইগানে পৌঁছন। সীমাহীন আশাবাদী নেতাজি বলেন যে আমরা অন্ধকারতম মুহূর্ত অতিক্রম করেছি, সূর্যোদয় আর দেরি নেই, ভারত স্বাধীন হবে। বলা হয় যে ফরমোজার কাছে তাই হকুতে এক বিমান দুর্ঘটনা 1945 18 আগস্ট মৃত্যু হয়। যদিও এ ঘটনার সত্যতা আজও সংশয়াতীত নয়। উপসংহার: নেতাজি চরম আত্মত্যাগের মধ্যে দিয়ে ভারতবাসীর স্বাধীনতা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। তাই গান্ধীজি আজাদ হিন্দ বাহিনী মূল্যায়নে বলেছিলেন, যদিও আজাদ হিন্দ ফৌজ তাদের আশু লক্ষ্যে পৌঁছতে পারেননি, তারা এমন অনেক কিছু করেছে যে জন্য তারা গর্ববোধ করতে পারে। 1947 23 জানুয়ারি তিনি সুভাষচন্দ্রকে প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় বলে বর্ণনা করেন। তিনি বলেন যে আজাদ হিন্দ ফৌজ আমাদের সম্মোহিত করেছে। নেতাজির নাম আমাদের জাদুমুগ্ধ করে। তার লক্ষ্য ছিল উচ্চ, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। কে ব্যর্থ হয়নি? প্রশ্ন সংখ্যা 8। আজাদ হিন্দ বাহিনী ভারত অভিযানের বর্ণনা দাও। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী ভারত অভিযান এক স্মরণীয় ঘটনা। নেতাজি চেয়েছিলেন তার আজাদ হিন্দ সেনারা পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিল্লি লালকেল্লা অধিকার করবে। যদি তিনি সেনাদের উদ্দেশ্যে বলেছেন, যদি ঈশ্বরের ইচ্ছা হয় শহীদের মৃত্যু বরণ করব এবং আমাদের শেষ নিদ্রায় সেই পথকে চুম্বন করব যে পথ ধরে আমাদের সৈন্যদল দিল্লি পৌঁছবে। আজাদ হিন্দ বাহিনী ভারত অভিযান। 1. যুদ্ধ পরিকল্পনা।
সুভাষচন্দ্র বসু জাপানি সেনাধ্যক্ষ কাওয়াবের মধ্যে এক যুদ্ধ পরিকল্পনা রচিত হয়। এই পরিকল্পনা ঠিক হয় যে আজাদ হিন্দ বাহিনীর সুভাষ ব্রিগেড ও 31তম জাপানি বাহিনী মিলিতভাবে আরাকান ফ্রন্টে অভিযান করবে। আজাদ হিন্দ বাহিনী ভারত অভিযান এক যুদ্ধ পরিকল্পনা। সুভাষচন্দ্র বসু জাপানি সেনাধ্যক্ষ কাওয়াবের মধ্যে যুদ্ধ পরিকল্পনা রচিত। এই পরিকল্পনা ঠিক হয় যে আজাদ হিন্দ বাহিনী সুভাষ ব্রিগেড ও 31তম জাপানি বাহিনী মিলিতভাবে আরাকান ফ্রন্টে অভিযান করবে এবং ইম্ফলের দিকে এগিয়ে যাবে। সামরিক অভিযানের সুবিধার্থে ভারতের নিকটবর্তী রেঙ্গুনের প্রধান সামরিক দপ্তর গড়ে তোলা হয়। দুই অভিযানের সূচনা। আজাদ হিন্দ বাহিনীর বিভিন্ন ব্রিগেডের মধ্যে সুভাষ ব্রিগেডের প্রথম দলটি তাইপুং থেকে যাত্রা শুরু করে 1943 নভেম্বর। আজাদ হিন্দ ফৌজে দুটি ডিভিশনে 20,000 সেনার মধ্যে প্রথম ডিভিশনটি পরিচালনা করেন মেজর জেনারেল জামান কিয়ানি। দ্বিতীয় ডিভিশনটি পরিচালনা করেন কর্নেল শাহনওয়াজ। রেঙ্গুনে পদার্পণ। জাপানিদের সহযোগিতা নেতাজি বলিষ্ঠ নেতৃত্ব উজ্জীবনী মন্ত্র দীক্ষিত আজাদ হিন্দ সেনারা 1944 জানুয়ারিতে রেঙ্গুনে এসে উপস্থিত হয়। রেঙ্গুনে আজাদ হিন্দ সেনারা 24টি ভাগে ভাগ হয়ে গিয়ে অভিযান শুরু করে। 4 ভারত সীমান্তে অভিযান। রেঙ্গুন থেকে নদী, পাহাড়, অরণ্য পেরিয়ে পায়ে হেঁটে আজাদ হিন্দ সেনারা ভারত সীমান্তের দিকে এগিয়ে চলে। সেই সময় দৈনিক 80 পাউন্ড ওজনের জিনিসপত্র কাঁধে নিয়ে গড়ে 25 মাইল করে হেঁটে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলাই ছিল দৈনন্দিন কাজ। জাপানি সেনারা যে পথ 5 দিনে অতিক্রম করত, তাড়াতাড়ি সীমান্তে পৌঁছানোর আগ্রহে আজাদ হিন্দ সেনারা সে পথ 2 দিনে অতিক্রম করতে শুরু করে। 5 সীমান্তে প্রবেশ। কক্সবাজার থেকে 50 মাইল দূরে মৌজকে ব্রিটিশ ঘাঁটিতে আক্রমণ চলে আজাদ হিন্দ বাহিনী। অতর্কিত এই আক্রমণ ব্রিটিশ সেনারা প্রচুর অস্ত্রশস্ত্র গোলা বারুদ ফেলে পালিয়ে যায়। পৃষ্ঠা 261। সেগুলো দখল করে নেয় আজাদ হিন্দ সেনারা। 6 মৈরাংয়ে জাতীয় পতাকা উত্তোলন। একে একে কোহিমা দুর্গ, জিমাপুর, কোহিমা রোডে একটি ক্যান্টনমেন্ট দখল করে আজাদ হিন্দ সেনারা 1944 4 এপ্রিল মণিপুরের অন্তর্গত কোহিমা শহরটিও তারা দখল করে নেয়। মণিপুরে মৈরাংয়ে জাতীয় পতাকা তোলা হয় 1944 14 এপ্রিল। শুরু হয় মণিপুরের রাজধানী ইম্ফল দখলের লড়াই। 7 আত্মসমর্পণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কোণঠাসা পরিস্থিতি এবং প্রত্যাবর্তনে আজাদ হিন্দ বাহিনী সেনারা অরক্ষিত হয়ে পড়ে, ফলে খাদ্য ও অস্ত্রের যোগান বন্ধ হয়ে যায়। এদিকে তীব্র বর্ষা নেমে যাওয়ায় ন্যূনতম প্রয়োজনীয় খাদ্য ও যুদ্ধ সরঞ্জামের অভাবে আজাদ হিন্দ সেনারা বাধ্য হয় পিছু হটতে। ইম্ফল বা মণিপুর সীমান্তে ব্রিটিশ সেনাপতি স্লিম ও স্কুনের নেতৃত্বে ব্রিটিশ সেনারা এগিয়ে আসে। ব্রিটিশের ভারী ট্যাঙ্কের কামান এবং বিমান বাহিনীর আক্রমণে আজাদ হিন্দ সেনাদের অগ্রগতি ব্যাহত হয়। অবশেষে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে 1945 15 আগস্ট আজাদ হিন্দ সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। সহকর্মীদের পরামর্শে নেতাজি আত্মসমর্পণ থেকে বিরত থাকেন। 8 নেতাজির অন্তর্ধান। আজাদ হিন্দ সেনাদের আত্মসমর্পণের ফলে নেতাজি দিল্লি দখল অধরা থেকে যায়, কিন্তু তিনি ভেঙে না পড়ে দু চোখে নতুন স্বপ্ন নিয়ে বার্মা, এখনকার মায়ানমার থেকে সাইগানে পৌঁছান। কথিত আছে যে ফরমোসার কাছে তাইহুকুতে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়, যদিও ভারতবর্ষে একথা আজও বিশ্বাস করে না। সিঙ্গাপুর আজাদ হিন্দ সেনাদের অবদানকে স্বীকার করে যে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে, তাতে ঐক্য, ইত্তেফাক, বিশ্বাস, ইতমাদ ও আত্মোৎসর্গ, কুরবানি শব্দগুলো উল্লেখিত আছে। শব্দগুলো আজও আজাদ হিন্দ শ্রদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। উপসংহার। আজাদ হিন্দ সেনারা দিল্লি পর্যন্ত পৌঁছতে পারেননি বটে, কিন্তু তাদের হঠাৎ অভিযানের সামগ্রিক প্রচেষ্টা মূল্যহীন নয়। ভারতের পরাধীনতা মোচনের লক্ষ্যে আজাদ হিন্দ সেনাদের ভারত অভিযানের সমকাল ও পরবর্তীকালে প্রজন্মকেও গভীর দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে। নেতাজির মতো নেতৃত্বের আদর্শ ও মূল্যবোধ চিরকালীন। আজাদ হিন্দ সেনাদের ভারত অভিযানে মূল্যায়নে শাহনওয়াজ খান বলেছেন, নানা অসুবিধা সত্ত্বেও অভিযানে আমরা ভারতের অভ্যন্তরে 150 মাইল অগ্রসর হয়েছিলাম। কোনো রণক্ষেত্রেই আমরা পরাজিত হইনি। প্রশ্ন সংখ্যা 9। ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকার পুনর্মূল্যায়ন করো। আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণগুলো লেখো। স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকার মূল্যায়ন। আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশ শাসন থেকে সরাসরি ভারতকে মুক্ত করতে পারেননি, কিন্তু এতে তাদের গৌরবজনক ভূমিকার বিন্দুমাত্র প্ল্যান হয়ে যায় না। কেননা আজাদ হিন্দ ফৌজি বীর সেনাদের আত্মত্যাগ এবং সংগ্রামী মানসিকতার দ্বারা উজ্জীবিত হয়ে ব্রিটিশ নৌবাহিনী ভারতীয় সেনারা বিদ্রোহ ঘোষণা করে, যা ভারতকে স্বাধীনতাকে ত্বরান্বিত করে। জন কোনেলের মতে আজাদ হিন্দ ফৌজের ঘটনা সারা ভারতে কেবল আবেগকে উদ্বেলিত করেনি, সেনাবাহিনীর প্রধান বিশেষ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের গভীরভাবে প্রভাবিত করেছিল। আজাদ হিন্দ বাহিনী যে বীরত্বপূর্ণ সংগ্রাম চালিয়েছিল তার গুরুত্ব ছিল অত্যন্ত সুদূর প্রসারী। 1. সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে। ধর্ম ও জাতিভেদ ভুলে মাতৃভূমির মুক্তিযজ্ঞে সমস্ত সম্প্রদায় আজাদ হিন্দ সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছিল। তাদের এই লড়াই আপামর ভারতবাসী অন্তরে একতা ও সম্প্রীতির মনোভাব গড়ে দেয়। 2. নৌবাহিনীতে প্রভাব।
আজাদ হিন্দ সেনাদের চরম আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ লড়াই ব্রিটিশ নৌবাহিনীতে প্রভাব ফেলে। আজাদ হিন্দ সেনাদের লড়াই ভারতীয় নৌসেনাদের অন্তরে বিদ্রোহী মনোভাব জাগিয়ে তুলতে সাহায্য করে। আজাদ হিন্দ বাহিনীর দৃষ্টান্ত অনুসরণ করে কিছুকাল পরে ভারতে নৌবিদ্রোহ ঘটে এবং ভারতীয় সেনাবাহিনীতে প্রবল অসন্তোষ ছড়িয়ে পড়ে। নৌবিদ্রোহের পরে ভীত হয়ে ব্রিটিশ পার্লামেন্টের নেতা অধ্যাপক রিচার্ডস প্রধানমন্ত্রী এটলিকে বলেন যে আমাদের এখনই ক্ষমতা হস্তান্তর করে ভারতবর্ষে ত্যাগ করে চলে আসা উচিত। ৩. স্বাধীনতার সমস্যা আন্তর্জাতিক স্তরে উত্থাপন। ভারতের স্বাধীনতা প্রশ্নে আজাদ হিন্দ বাহিনীর জন্যই আন্তর্জাতিক প্রসঙ্গে রূপান্তরিত হয়। দীর্ঘদিন ধরে ভারতের স্বাধীনতাকে অবদমিত করে রেখে ব্রিটিশ সরকার যে অন্যায় করে আসছিল এ সত্য বিশ্ববাসীকে অনুভব করানোর কৃতিত্ব আজাদ হিন্দ বাহিনীর প্রাপ্য। ঐতিহাসিক তারাচাঁদ বলেছেন, সুভাষচন্দ্র ব্রিটিশ রাজত্বকালে ভারতবর্ষের সমস্যাগুলোকে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যা উন্নীত করে। ৪. বিদেশের মাটিতে বৃহত্তর সংগ্রামে। আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামী ছিল বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের স্বাধীনতার জন্য সবথেকে বড় মুক্তি সংগ্রাম। আজাদ হিন্দ সেনাদের এই লড়াইয়ে ভারতবাসীকে শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে শিখিয়েছিল। ৫. ঐতিহাসিক তারাচাঁদ বলেছেন, সুভাষচন্দ্র ব্রিটিশ রাজত্বকালে ভারতবর্ষের সমস্যাগুলোকে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যা উন্নীত করেন। ৪. বিদেশের মাটিতে বৃহত্তর সংগ্রাম। আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামী ছিল বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের স্বাধীনতার জন্য সবথেকে বড় মুক্তি সংগ্রাম। আজাদ হিন্দ সেনাদের লড়াই ভারতবাসীকে শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে শিখিয়েছিল। ৫. ভারতবাসী দেশত্ববোধের উজ্জীবন। যুদ্ধবন্দী আজাদ হিন্দ সেনাদের বিচারের জন্য দিল্লি লালকেল্লায় নিয়ে যাওয়া হয়। বিচার চলাকালীন তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও সংগ্রামের কাহিনী যত প্রকাশিত হতে থাকে ততই আপামর ভারতবাসী দেশত্ববোধে উদ্বুদ্ধ উজ্জীবিত হতে শুরু করে। এই পরিস্থিতিতে পেন্ডারেল মুন আগ্নেয়গিরি কিনারার সঙ্গে তুলনা করেছে। ব্রিটিশ লেখক ফিলিপ ম্যাসনের মতে এই ঐতিহাসিক বিচার ব্রিটিশ শাসনের মৃত্যু ঘণ্টা ধ্বনিত করে। পৃষ্ঠ সংখ্যা ২৬২। আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণসমূহ। সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী ভারতীয় অভিযান আপাত দৃষ্টিতে ব্যর্থ হলো, প্রকৃত অর্থে ভারত অভিযানের উদ্দেশ্য ব্যর্থ হয়নি। রেঙ্গুনের রণাঙ্গনে তখন আজাদ হিন্দ সেনারা পিছু সরছে, তখন আশাবাদী নেতাজি বললেন, আমরা অন্ধকারতম মুহূর্ত অতিক্রম করেছি, সূর্যোদয়ে দেরি নেই, ভারত স্বাধীন হবে। প্রকৃত অর্থে ভারতের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্যোদয়ে দেরি হয়নি, ভারত অচিরেই স্বাধীন হয়েছিল। আজাদ হিন্দ বাহিনী ভারত অভিযান আপাতত ব্যর্থতার কারণগুলো হচ্ছে: ১. পরনির্ভরশীলতা। আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার জন্য অনেকে সুভাষচন্দ্রকে অনেকাংশে দায়ী করেছেন। ১৯৪১ থেকে ১৯৪৩ জানুয়ারি পর্যন্ত তিনি জার্মানির সাহায্য লাভের জন্য বার্লিনে অবস্থান করেন, কিন্তু সেই সাহায্য লাভে ব্যর্থ হলে আজাদ হিন্দ সেনাবাহিনী খাদ্য, অস্ত্রশস্ত্র এমনকি রণকৌশলের জন্য জাপানের ওপর নির্ভরশীলতা শুরু করে। এই পরনির্ভরশীলতায় আজাদ হিন্দ বাহিনী ব্যর্থতার অন্যতম কারণ। ২. ভারত থেকে সহযোগিতার অভাব। আজাদ হিন্দ বাহিনী ভারত অভিযানকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে ভারতের জাতীয় নেতৃবৃন্দ যোগসূত্র গড়ে তোলার কোনো প্রচেষ্টাই গ্রহণ করেনি। এই সময় প্রয়োজন ছিল দেশের মধ্যে থেকে একটা গণ অভ্যুত্থান ঘটানো, দুর্ভাগ্যজনকভাবে তা না ঘটায় একা আজাদ হিন্দ সেনারা তাদের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। ৩. ভ্রান্ত সময় নির্বাচন। বার্মা মায়ানমার সীমান্ত ধরে যে সময় ভারতে অভিযান পরিকল্পনা রচিত হয়েছিল তা কিছুদিন পরই বর্ষা নেমে যাওয়ায় দুর্গম পার্বত্য সংকুল পথ ধরে এগিয়ে চলা প্রায় অসম্ভব ছিল। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে খাদ্য, অস্ত্র সরবরাহ সমস্ত কিছুতেই তীব্র সংকট দেখা দেয়। তাছাড়া মিত্রপক্ষ যখন সুবিধাজনক অবস্থায় তখন আজাদ হিন্দ সেনাদের অভিযান শুরু করা ঠিক হয়নি। ৪. অন্তর্দ্বন্দ্ব, ভ্রান্ত রণনীতি। জাপানি সেনাপতি মুতাগুচিদের সঙ্গে অন্যান্য সেনানায়কের বিরোধিতার ফলে সেনাবাহিনী কোহিমা পর্যন্ত এগিয়েও ডিমাপুর আক্রমণ করেনি। ডিমাপুর ছিল ব্রিটিশদের রসদ ভাণ্ডার, তাই তা অধিকার করে নিতে বা নিমফল জনে সহজ হতো। মার্কিন গবেষক ডক্টর জয়েস ক্লেব্রের প্রসঙ্গে লিখেছেন, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেনা সমাবেশ না করে একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত লড়াই করার প্রয়োজন ছিল। এই অন্তর্দ্বন্দ্ব, ভ্রান্ত রণনীতি আজাদ হিন্দ সেনাদের ব্যর্থতার জন্য অনেকটাই দায়ী ছিল। ৫. জাপানের অসহযোগিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্ধে বার্মা মায়ানমার সীমান্তে ইম্ফল অধিকার করার সময় আজাদ হিন্দ সেনারা যেভাবে যুদ্ধে যাওয়ার জন্য মরিয়া ছিল, জাপানিরা সেইভাবে হাত বাড়িয়ে দেয়নি। উল্টো জাপান এখানকার সৈন্যদের সঙ্গে তুলে নিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বযুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দেন। সেনানায়ক শাহনাজ খান তার মাই মেমোরিজ অফ আইএনএ নেতাজি গ্রন্থে লিখেছেন যে, জাপানিরা প্রয়োজনীয় রসদ ও সাহায্য না নিয়ে ইচ্ছাকৃতভাবে আজাদ হিন্দ বাহিনীকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছিল। উপসংহার: বিশ্ববাসীকে ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষায় প্রভাবিত করার জন্য কৃতিত্ব নেতাজি ও তার আজাদ হিন্দ ফৌজেরই প্রাপ্য। গান্ধীজি বলেছেন যে, আজাদ হিন্দ ফৌজ আমাদের সম্মোহিত করেছে। নেতাজির নাম জাদুমুগ্ধ করে, তার দেশপ্রেম অদ্বিতীয়, তার সমস্ত কাজের মধ্যে সাহসিকতা দীপ্তিমান, তার লক্ষ্য ছিল উচ্চ, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। কে ব্যর্থ হননি? প্রশ্ন সংখ্যা ১০।
আজাদিন বাহিনীর বিচারকে কেন্দ্র করে ভারতের সংগঠিত গণ অভ্যুত্থানের পরিচয় দাও। 1945-এর 24শে আগস্ট ভারত সরকার ঘোষণা করেন যে আজাদিনদের বন্দী সেনাদের রাজদ্রোহের অপরাধে দিল্লির লালকেল্লায় প্রকাশ্যে কোর্ট মার্শাল শুরু হবে। এই বিচারের প্রতিবাদে সারা ভারতে প্রবল উন্মাদনা দেখা দেয়। এই বিচারের প্রতিবাদে যে প্রতিক্রিয়া দেখানো তাদের ব্রিটিশ সরকার নিজেদেরই মৃত্যু ঘণ্টাধ্বনি শুনতে পায়। আজাদিন সেনাদের বিচারকে কেন্দ্র করে সংগঠিত গণ অভ্যুত্থান এক দেশব্যাপী প্রতিবাদ। সরকারি ঘোষণার আগে বন্দী আজাদিন সেনাদের ভারতে পাঠানোর পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ শুরু হয়। 16ই আগস্ট শ্রীনগরে এক জনসভায় জওহরলাল আজাদিন সেনাদের দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেন এবং সরকারকে তাদের উপর ক্ষমাশীল হতে পারেন। এত কিছু সত্ত্বেও সরকারিভাবে যখন তাদের বিচারের কথা ঘোষণা করা হয় তখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো প্রতিবাদে সোচ্চার হয়। সেপ্টেম্বর মাসে বোম্বাইতে কংগ্রেসের যুদ্ধ পরবর্তী প্রথম অধিবেশনে বন্দী সেনাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। বিচার শুরু। 5ই নভেম্বর 1945-এ দিল্লির লালকেল্লায় আজাদিন সেনাদের বিচার শুরু হয়। 20,000 বন্দী আজাদিন সেনার মধ্যে প্রকাশ্যে মাত্র কয়েকশো জনের বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। যে 3 সেনাপতি প্রথম শাহনাজ খান, পি.কে. সেহগাল, জি.এস. ধিলান বিচারের সিদ্ধান্ত নেয় তাদের একজন মুসলমান, একজন হিন্দু, অন্যজন শিখ। এইভাবে বেছে বেছে 3 ধর্মের 3 জন মানুষের বিচারের প্রহসনে হিন্দু, মুসলমান, শিখ নির্বিশেষে গোটা ভারত গর্জে ওঠে। 3 আজাদিন সেনাদের সমর্থনে সর্বস্তরের মানুষ। এই বিচারকে কেন্দ্র করে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। পোস্টার, পত্রপত্রিকা, পুস্তিকা, সভা সমিতি ইত্যাদির মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিত্তশালী ভারতীয় পর্যন্ত ব্রিটিশ বিরোধী প্রতিবাদে সক্রিয়ভাবে এগিয়ে আসে। জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান, রাজনৈতিক মতপার্থক্য নির্বিশেষে সারা ভারতের মানুষ এই আন্দোলনে সামিল হয়। পৃষ্ঠা 263। 1. কংগ্রেস আইনজীবীদের সমর্থন। আজাদিন সেনাদের পক্ষে আইনজ্ঞ হিসেবে এগিয়ে আসেন ভুলাভাই দেশাই, জওহরলাল নেহেরু, অরুণা আসফ আলী, তেজ বাহাদুর সপ্রু, কৈলাসনাথ কাটজু প্রমুখের মতো কংগ্রেসের প্রথম সারির আইন বিশেষজ্ঞ। নেহেরু দীর্ঘ 25 বছর পর নিজের গায়ে তুলে নেন আইনজীবীর পোশাক। 2. ভারতীয় সেনাদের সমর্থন। শুধু সাধারণ মানুষই নন, ব্রিটিশের সামরিক উর্দি পরা ভারতীয় সেনারা পর্যন্ত সামরিক শৃঙ্খলাকে লঙ্ঘন করে আজাদিন বন্দীদের সমর্থনে ঢাকার সভায় দলে দলে যোগ দিতে শুরু করে। কলকাতা, এলাহাবাদ, কানপুরে বিমান বাহিনী কর্মচারীরা আজাদিন সেনার সমর্থনে অর্থ সংগ্রহ নামে কেবল পদাতিক নয়, সেনাবাহিনী 3টি শাখাতেই প্রভাব লক্ষ্য করা যায়। 4. বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকলাপ। কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আকালি দল, শিখ লীগ, কমিউনিস্ট পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ইউনিয়নিস্ট পার্টি, জাস্টিস পার্টি প্রভৃতি সমস্ত রাজনৈতিক দল মতপার্থক্য ভুলে আজাদিন সেনাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। এ ব্যাপারে ভাইসরয় ওয়াভেল লিখেছেন, সমস্ত রাজনৈতিক দল একই পদ্ধতি অনুসরণ করছে, তবে সবার চেয়ে বেশি সোচ্চার কংগ্রেস। দেশে বিভিন্ন পৌরসভা, জেলা বোর্ড, প্রবাসী ভারতীয়, বিভিন্ন গুরুদ্বার কমিটি, বোম্বাই ও কলকাতা চিত্রতারকারা, এমনকি বোম্বাই ও অমরাবতীর টাঙ্গাওয়ালারা অর্থ সাহায্য করে। 5. গণবিক্ষোভ। জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান ও রাজনৈতিক মতপার্থক্য নির্বিশেষে আসমুদ্র, হিমাচল, ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়। আজাদিন সেনাদের বিচারের সাহায্যের জন্য দেশের নানা স্থান থেকে আর্থিক সাহায্য আসতে থাকে। দেশ জুড়ে পালিত আজাদিন দিবস, আজাদিন সপ্তাহ, জয় হিন্দ, আজাদিন সেনাদের মুক্তি চাই, লালকেল্লা ভেঙে ফেল ইত্যাদি নানা ধ্বনিতে ভারত মুখরিত হয়ে ওঠে। ছোট বড় অসংখ্য মিছিল ও সভা সমিতি দেশ জুড়ে সংগঠিত হতে থাকে। সবচেয়ে বড় সভাটি আয়োজিত হয় দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে 1945 ডিসেম্বরে। কয়েক লক্ষ মানুষের সমাবেশে ভাষণ দেন নেতাজি অগ্রজ। 6. লিখিত প্রতিবাদ। বিভিন্ন পত্রপত্রিকা লিখিতভাবে এমনকি পোস্টারের মাধ্যমে আজাদিন সেনাদের বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বিশেষতক্ষণে দেশপ্রেমিক নামে পুস্তিকা আজাদিন সেনাদের দেশপ্রেম ও বীরত্বের কাহিনী প্রকাশিত হয়। দিল্লি, কলকাতা ও লাহোরের পোস্টারে লেখা হয়, বিচারে আজাদিন সেনাদের মৃত্যু দেওয়া হলে 20টি ইংরেজ কুত্তাকে হত্যা করা হবে। 7. কলকাতা ছাত্র আন্দোলন এক প্রসার। কলকাতা আন্দোলন ছিল দেশের মধ্যে সবচেয়ে প্রবল। এখানে আন্দোলনে ছাত্ররা খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। 21শে নভেম্বর 1945-এ প্রাদেশিক ছাত্র কংগ্রেস, ছাত্র ব্লক, ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন, কমিউনিস্ট পার্টি ছাত্র সংগঠন এবং ইসলামিয়া কলেজে বর্তমান মৌলানা আজাদ কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মিছিল বের করে। তারা ডেলহাউসি স্কোয়ারে ঢুকতে গেলে পুলিশ গুলি চালায়। এতে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের ছাত্র রামেশ্বর ব্যানার্জি ও শ্রমিক আব্দুল সালাম মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে পরের 2 দিন কলকাতা জুড়ে চলে প্রচণ্ড বিক্ষোভ। ট্রাম, বাস, ট্রেন, ট্যাক্সি, রিক্সা সহ বাজারহাট, স্কুল, কলেজ, কলকারখানা সবকিছুতে বন্ধ থাকে।
দুই সরকারি দমন নীতি। কলকাতার সর্বোচ্চ ধর্মঘট, অবরোধ, অগ্নিসংযোগ প্রভৃতি ঘটনা ঘটতে থাকে। বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে 2 জন ছাত্রের মৃত্যু হলে সমগ্র কলকাতা আন্দোলন ছড়িয়ে পড়ে। জনরোষে প্রশাসন অচল হয়ে পড়লে পুলিশের গুলি চলে। দাঙ্গা হাঙ্গামায় 33 জন নিহত এবং 400 জন পুলিশ, সরকারি কর্মী, সাধারণ মানুষ আহত হয়। বহু সরকারি গাড়ি ভাঙচুর হয়। গণবিক্ষোভ প্রসঙ্গে ছোটরাট কেসি ভাইসরয় ওয়াভেলকে এক পত্র লিখে জনতার উপর গুলি চলে, তারা দাঁড়িয়েই থাকছে, বড়জোর একটু পিছিয়ে গিয়ে আবার আক্রমণ করছে। 8 রশিদ আলী দিবস। 1 ডিসেম্বর 1945 সরকার ঘোষণা করে যে হত্যা ও নৃশংস ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া সব বন্দীকে মুক্তি দেওয়া হবে, কিন্তু পরের বছর 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতা আবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলী বিচারকে কেন্দ্র করে আজাদ হিন্দ বাহিনী ক্যাপ্টেন রশিদ আলী বিচারকে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে 11 ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং 12 তারিখে রশিদ আলী দিবস পালিত হয় এবং সাধারণ ধর্মঘট কলকাতা পার্শ্ববর্তী শিল্পাঞ্চলকে অচল করে দেয়। ওই দিন সন্ধ্যায় ওয়েলিংটন স্কোয়ারে এক বিশাল সমাবেশে লীগ, কংগ্রেস, আজাদ হিন্দ বাহিনী ক্যাপ্টেন রশিদ আলীকে বিচারে 7 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রতিক্রিয়া হিসেবে 11 ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র 12 তারিখে রশিদ আলী দিবস পালিত এবং সাধারণ ধর্মঘট কলকাতা পার্শ্ববর্তী শিল্পাঞ্চলকে অচল করে দেয়। ওই দিন সন্ধ্যা ওয়েলিংটন স্কোয়ারে এক বিশাল সমাবেশে লীগ, কংগ্রেস, কমিউনিস্ট নেতারা বক্তব্য রাখার পর ডেলাউসি স্কোয়ারের দিকে মিছিল এগিয়ে গেলে কলকাতা অসামরিক প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়ে। সেনাবাহিনী কলকাতার শান্তি শৃঙ্খলা ওই কদিনের সংঘর্ষে সরকারি হিসেবে 84 জন নিহত, 300 জন আহত হয়। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতারই গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেদিনই লিখেছিলেন, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারই দিন পঞ্জিকা লিখে। 9 গুরুত্ব, এক সাম্প্রদায়িক ঐক্য। জাতি ধর্ম নির্বিশেষে আপামর ভারতবাসী নিজেদের সামাজিক অবস্থান ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে পৃষ্ঠা 264 আজাদ হিন্দ সেনাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়। 2 খণ্ড শ্রমিক কৃষক আন্দোলন। আজাদ হিন্দ ফৌজে বীর সেনানীদের অন্যায় বিচারের বিরুদ্ধে ছাত্র, কৃষক, শ্রমিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ রুখে দাঁড়ায়। ছাত্ররা প্রতিবাদ হিসেবে সরকারি স্কুল কলেজ ত্যাগ করে। কৃষক ও শ্রমিকরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল, ধর্মঘট পালন করে। জওহরলাল নেহরু বলেন যে এই বিচারে স্বাধীনতার লক্ষ্যে যাত্রাপথে আমাদের অনেক ধাপ এগিয়ে দিয়েছে। ভারতীয় ইতিহাসে কখনই এত বিচিত্র জনগোষ্ঠীর এমন ঐক্যবদ্ধ আবেগ অনুভূতি প্রকাশ দেখা যায়নি। ইস্টার্ন কমান্ডের জিওসি স্যার ফ্রান্সিস টুকার বলেন যে আজাদ হিন্দ ফৌজে ব্যাপারটি ভারতীয় সেনাবাহিনীর সৌধকে টলমল করে দেয়। উপসংহার: এই আন্দোলনের তীব্রতা ব্যাপকতা বিস্মিত ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত আজাদ হিন্দ সেনাদের বিচার বাতিল করতে বাধ্য হয়। অমলেশ ত্রিপাঠী বলেছেন, মৃত ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন সুভাষ। এই বিচারে স্বাধীনতার লক্ষ্যে যাত্রাপথে আমাদের অনেক ধাপ এগিয়ে দিয়েছে। ভারতীয় ইতিহাসে কখনো এত বিচিত্র জনগোষ্ঠী এমন ঐক্যবদ্ধ আবেগ অনুভূতি প্রকাশ দেখা যায়নি। ইস্টার্ন কমান্ডের জিওসি স্যার ফ্রান্সিস টুকুর বলেন যে আজাদ হিন্দ ফৌজে ব্যাপারটি ভারতীয় সেনাবাহিনীর সৌধকে টলমল করে দেয়। উপসংহার: এই আন্দোলনের তীব্রতা ও ব্যাপকতা বিস্মিত ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত আজাদ হিন্দ সেনাদের বিচার বাতিল করতে বাধ্য হয়। অমলেশ ত্রিপাঠী বলেছেন, মৃত ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন সুভাষ, জীবিত সুভাষের চেয়ে ঢের বেশি শক্তিশালী প্রতিপন্ন হয়েছিলেন। দাড়ি আনকোট।